সৃষ্টি হলো একটু আগে যে ছবি আপনারা দেখছিলেন, যা বারবার প্রমাণ করতে চায় বা বলতে চায় যে তন্ত্র অদৃশ্য হলেও সত্য। তার চেয়ে সবচেয়ে বড় দিক যে আপনারা ছবিটা দেখছিলেন শ্রী অশোক মহারাজের ক্রিয়ার প্রেক্ষাপট। এই প্রেক্ষিত বলে দেয় যে তার কাজের প্রতি মনোযোগ, তার কাজের প্রতি আনুগত্য, তার এই হোমের প্রতি একটা আশ্চর্য বিচরণ ক্ষেত্র সৃষ্টি করেন তিনি। এবং সেটাই আমি মহারাজকে অনুরোধ করেছিলাম আপনাদের মুখোমুখি সেটা তুলে আনার জন্য। যারা এই প্রসিজিয়ারের মধ্যে দিয়ে যাচ্ছেন, এর মধ্যে দিয়ে গেছেন, তারা জানেন। কিন্তু এটা এমন একটি যজ্ঞের অংশ যেটা প্রায় ঘন্টা কাল ধরে চলতে থাকে এবং যাকে কেন্দ্র করে এই ক্রিয়া, তিনি তার মধ্যমণি হয়ে বসছেন। আর সেই অসীমের সাথে সংযোগ ঘটাবার জন্য মহারাজ স্বয়ং থাকছেন এই কাজের বা ক্রিয়ার কেন্দ্রবিন্দুতে। জীবনের অনেক রকমের স্তর আমরা পেরোতে পেরোতে আসি। আমার মনে হয় এটি বারবার মানুষের কাছে পৌঁছে দিলে হয়তো মানুষের ভেতরে যে অহংবোধ, যে জানিস আমি কে, সেই ব্যাপারটা সরে যেতে পারে এবং নিজেকে সারেন্ডার করতে পারেন, নিজেকে আত্মসমর্পণ করতে পারেন, আত্মনিবেদন করতে পারেন। কার কাছে? মা রক্ষিণীর দরবারে। আমরা সেই কথাটাই মনে করাবার জন্য এরকম অসাধারণ একটি ক্লিপ আপনাদের কাছে, ভিজুয়াল ক্লিপ তুলে এনেছিলাম। এই অনুষ্ঠান যারা দেখছেন, যারা মিস করে গেলেন, তাদেরকে বলি যে আমরা হয়তো মিনিট 15-20 কথা বলবো, আলোচনা করব, আপনাদের টেলিফোনস নেব, মহারাজ কথা বলবেন, কিন্তু তারপর আবার আমরা এই অডিও ভিজুয়াল ক্লিপ দিয়ে অনুষ্ঠানটা শেষ করব, আপনারা যাতে আবার এটিকে রিপিট দেখতে পারেন। তার মানে এই নয় যে আপনারা যোগ্যটা সম্পাদন করতে পারবেন, তার মানে এই নয় যে আপনাদের আমরা কোনো প্রলোভনের মধ্যে দিচ্ছি। বিশ্বাসযোগ্যতা সবচেয়ে বড় জিনিস। বারবার মহারাজ এই কথাটা বলেন, ধৈর্য, বিশ্বাস, ভক্তি, আস্থা এগুলো না থাকলে এই কাজে আসার কোনো মানেই হয় না। তিনি নিজেই বলে দেন যে হ্যাঁ, আমার ক্রিয়াতে আসতে গেলে তোমাদের কিছু খরচ হয়। আমরা কোথাও বেড়াতে গেলে খরচ হয় না? আমরা কোথাও ঘুরতে গেলে, বেড়াতে গেলে, খেতে গেলে, আজকাল তো একেবারে ব্যাঙের ছাতার মতো চারিদিকে রেস্টুরেন্ট, একটা স্যুপের দাম যেখানে 200 টাকা। তাহলে যে উপকরণ তিনি জোগাড় করছেন, এটি কিন্তু ঠাকুরের সময় থেকে ঘটে আসছে। শ্রী শ্রী রামকৃষ্ণের সময় থেকে কিন্তু যে তন্ত্র সাধনার প্রচলন, তাতে কিন্তু অসাধ্য সাধিত হয়েছে। আমরা সেই জায়গা থেকে আপনাদের মনে করাই যে কেন অশোক মহারাজ এই রকম স্বাতন্ত্র নিয়ে চলতে পারেন। তার কারণ সেই কনফিডেন্স, সেই বিশ্বাসযোগ্যতা, সেই দৃঢ় চিত্ততা যে আমি যে কাজটা তোমাদের দেব, সেই কাজ সত্যি সত্যি তোমাদের কাছে পৌঁছবে, তোমাদেরকে কোথাও এগিয়ে নিয়ে আসতে সাহায্য করবে। আজ আরেকবার সেটি এই অনুষ্ঠানের শেষে যাওয়ার আগে মহারাজের কাছ থেকে কিছু কথা এবং আপনাদের টেলিফোন নেওয়া। জয় মা রক্ষিণী। সকলকে নমস্কার, স্বাগত, প্রণাম ও স্বাগত শ্রী অশোক মহারাজকে। জয় মা, জয় মা রক্ষিণী। মা রক্ষিণীর দরবারে সকলকে স্বাগত। ব্ল্যাক ম্যাজিকের দুনিয়ায় সকলকে স্বাগত। বহু মানুষের প্রশ্ন, মহারাজ ব্ল্যাক ম্যাজিকটা কি? ব্ল্যাক ম্যাজিকটা কি সেটা কখনো তার উত্তর হতে পারে না। তার কারণ ব্ল্যাক ম্যাজিক একটা তন্ত্রের প্রক্রিয়া। আজকে শুরুতে তোমরা যেটা দেখলে সেটাকে তুলে ধরার একটাই কারণ যে ব্ল্যাক ম্যাজিকটা ঠিক এইভাবে প্রয়োগ হয়। শুধু তো এটা একটা প্রয়োগ, এরকম ভাবে ব্ল্যাক ম্যাজিকের বিভিন্ন অধ্যায়ের প্রয়োগ আছে এবং সেই প্রয়োগ দেখো, আমি তাহলে নিজে একাই বসে থাকতাম না। মূল চক্রের মধ্যে চক্রের অধীশ্বর যিনি, অর্থাৎ যার কাজ, তিনি হচ্ছেন অধীশ্বর। তিনি কিন্তু সেই চক্রের মধ্যে বসেছেন। কি কারণে? তার মনোবাঞ্ছা পূরণের জন্য। চক্র পরিচালনা আমি করব, কিন্তু চক্রের অধীশ্বরকে, অর্থাৎ যার কর্ম, তাকে কিন্তু সেখানে বসতে হচ্ছে। পরিচালনার দায়িত্ব আমার।
সে সেখানে বসে তার মনোবাঞ্ছা বলতে থাকবে এবং আমি সেটাকে পরিচালিত করতে থাকব। এটা হলো ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক সেই কারণেই বলে যে তুমি তোমার কাজে বসো, তুমি তোমার কাজে না বসলে তুমি সেই ফলটি পাবে না যে ফলটির আশা তুমি করছো। ঠিক এই কাজেতে যখন তুমি বসছো তখন তোমার মন অন্যদিকে, আর তুমি এখানে বসলে রেজাল্ট পাবে? নিজেকে একবার নিজেরা প্রশ্ন করে দেখো যে এইভাবে কাজে বসেছো কিন্তু মনটা অন্যদিকে, মনটা নেই কাজের মধ্যে, রেজাল্ট পাওয়ার জায়গা নেই, হতে পারে না রেজাল্ট পেতে পারো না। এই রেজাল্ট যেহেতু পেতে পারো না, তাই কি বলা হচ্ছে, নিজের কাজে নিজে বসবে এবং পূর্ণ মাত্রায় মনোসংযোগে নিজের মনকে একাগ্র চিত্তে কনসেন্ট্রেট করে সেই জায়গায় নিবেশিত করতে হবে যেখানে আমি তোমাদেরকে বলছি যে এইবার নিবেশিত করো। মন যখন পূর্ণ মাত্রায় নিয়োজিত হবে এবং ক্রিয়ার যখন সঞ্চালন চলবে তখন তুমি সেই সাফল্যটা পাবে। তুমি তাদেরকে জানাচ্ছ মনে মনে যে আমার এই কাজটা করে দাও, আর মনের ভিতরে ঘুরছে অন্য আরো দু চারটে কথা, তাহলে তো সেই কথাটাও তার কাছে পৌঁছে গেল, তাহলে সে কোন কথাটা ধরবে? ক্রিয়ায় যখন তুমি উপস্থিত থাকবে, ক্রিয়া যখন করবে, তখন একটা কথা মানে একটাই ভাবনা, দুটো তিনটের ভাবনা আর যেন না থাকে। একের অধিক ভাবনা যখনই চলে আসবে তখন ভাবনায় ব্যাঘাত ঘটে আর রেজাল্ট পেতে সমস্যা হয়। ব্ল্যাক ম্যাজিকের রেজাল্ট 100%, কিন্তু তার জন্য পূর্ণ মাত্রায় নিজেকে মনোনিবেশ করতে হবে, অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা এগুলো নিয়ে আসতে হবে, নিজের কাজে নিজেকে বসতে হবে, রেজাল্ট হাতে হাতে পাবে। জয় মা রক্ষিণী, কে আছেন? জয় মা। বলুন বলুন। আমার নাম হচ্ছে অরূপ ব্যানার্জি। আমি আমার ভাইয়ের বিষয়ে একটুখানি জানবো। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। 11/8/2002। এটা আপনার ডেট অফ বার্থ? না না, ভাইয়ের। ভাইয়ের? হ্যাঁ হ্যাঁ। 11/8/2002। সময়? সকাল 7টা। জন্মস্থান? কলকাতা, হাওড়া। ভাইয়ের জন্মবার হচ্ছে, আপনার অনুষ্ঠান এত ভালো লাগে, অনেক দিন ধরে দেখি, এই চ্যানেলে আমি অনেক দিন ধরে দেখি। বেশ। ভাইয়ের জন্মবার হচ্ছে রবিবার, তাই তো? হ্যাঁ। সিংহ রাশির সিংহ লগ্নে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের তৃতীয়ার শুক্লপক্ষ তিথিতে তোমার ভাইয়ের জন্ম হয়েছিল। তার গণ হচ্ছে নরগণ, দিন হিসেবে শনিবার এবং মাস হিসেবে জ্যৈষ্ঠ মাস তোমার ভাইয়ের জন্য শুভ নয়। এই সময় তোমার ভাই যতটা চেষ্টা করবে নিজেকে পুজো আচ্ছার সঙ্গে, আধ্যাত্মিক জগতের সঙ্গে নিজেকে নিয়োজিত রাখতে, তাহলে কি হবে, এই অশুভ ব্যাপারটা যে সমস্যাগুলো রয়েছে তার, সেগুলোর কিছুটা প্রতিকার অর্থাৎ বাধা প্রাপ্তি ঘটাতে পারবে। ভাইয়ের যে এখানে গ্রহযোগ গুলো যে অবস্থায় রয়েছে, সেই অবস্থার মধ্যে মঙ্গল খুব খারাপ অবস্থায় রয়েছে, রবি খুব খারাপ অবস্থায় রয়েছে, বৃহস্পতি খুব খারাপ অবস্থায় রয়েছে, সঙ্গে কালসর্প যোগও রয়েছে। তো মঙ্গল খারাপ অবস্থায় থাকা মানে আমরা সবার আগেই বলবো যে ভাই এই মানুষটার পাওনা ভাগ্যে বাধা, মাথা গরম এবং সঠিকভাবে এক নির্দিষ্ট পথে একই লক্ষ্যে এ যেতে পারবে না। এ যখনই কোনো লক্ষ্যে যাবে তখনই কিছু না কিছু বাধা পড়বে এবং মন অন্যদিকে চঞ্চল হয়ে যাবে। যতই একে বোঝানো হোক না কেন, কিছু না কিছু ভাবে কোনো না কোনো ভাবে চলার পথে এ ভুল করবেই এবং অল্পতে রেগে যাবার টেন্ডেন্সি এর মধ্যে দেখা দেবে। কোনো কাজ কেউ একবারে সাকসেস করে উঠতে পারে না, একবারে শেষ করে উঠতে পারে না, একে অনেকবার পরিশ্রম করতে হবে একটা কাজের রেজাল্ট বার করতে গেলে। গুরুজনদের সঙ্গে এর মতবিরোধ দেখা দেবে, গুরুজনদের সঙ্গে মতের একটা পার্থক্য থাকবে, গুরুজনেরা যা বোঝাবে সেটা কিন্তু সে মাথায় নেবে না। শত্রু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। এই যে বাস্তুতে আছে তাতে বাস্তু দোষ আছে এবং তন্ত্রোক্ত উপায় এর বাস্তু দোষ হয়েছে এবং এর দশান্তর দশা আমরা এখনো দেখিনি, তাই ওভারঅল জীবন বলছি, তন্ত্রোক্ত উপায় এর ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ তন্ত্র দ্বারা কেউ ক্ষতি করবে এরকম সম্ভাবনা রয়েছে। গুরুজন জাতীয় ব্যক্তি এবং পিতৃ সমতুল্য ব্যক্তি দ্বারাই এর তন্ত্রোক্ত উপায়ে ক্ষতি হবে। কেরিয়ার ডেভেলপের ক্ষেত্রে, আর্থিক এবং সামাজিক দুটো কেরিয়ার ডেভেলপের ক্ষেত্রে গিয়েই কিন্তু তার
প্রচন্ড পরিমাণে সমস্যা রয়েছে। কি জানতে চাইছো বলো? আমি একটু জানতে চাইছিলাম কি মিডিয়া সায়েন্স কি এগোতে পারবে, মানে ঠিকঠাক মানে হবে এটা? দেখো, এগোতে পারা আর ঠিকঠাক ভাবে এগোতে পারার মধ্যে একটা তফাৎ রয়েছে। তফাৎ কেন রয়েছে? যে তোমার জীবনে কি বাধা আছে এগোনো? যদি বাধা না থাকে তাহলে ঠিকঠাক ভাবে এগোলে, আর যদি বাধা থাকে তাহলে ঠিকঠাক ভাবে এগোতে পারলে না। হয়তো মিডিয়া সায়েন্স নিয়ে পড়তে শুরু করলো, তারপরে সেটাকে পুরো কমপ্লিট করে উঠতে পারলো না। ধরো কমপ্লিট করে উঠলো কোন রকম ভাবে, কিন্তু সেটাকে কাজে লাগাতে পারলো না। এই যে কাজে লাগাতে পারলো না বা করে উঠতে পারলো না, এই যে জীবনে না শব্দটা, এটা তখনই আসে যখন তার জীবনে বাধা থাকে। আর এর জীবনে কিন্তু একাধিক বাধা রয়েছে, যেরকম কালসর্প রয়েছে, মাঙ্গলিক রয়েছে, ব্যয় সূচক বাধা রয়েছে। তো এই জায়গাগুলোর প্রতিকার যদি এর মধ্যে থাকে তাহলে এ কিছুটা ভালো এগোতে পারবে। আর যদি প্রতিকার না থাকে তাহলে কি করলো? কালসর্প কি করে? বারংবার মানুষকে এগোনোর ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, সাফল্যে যাবার ক্ষেত্রে আটকে দেয়, কোনো কাজকে একবারে করে উঠতে দেয় না এবং পরিশ্রম বেশি করিয়ে দেয়। জীবন দশায় সে মাত্রায় রেজাল্ট আসে না, অর্থাৎ সময়টাকে অপচয় করিয়ে দেয়, সময় মতন কোনো জিনিস করে উঠতে পারে না। তো এই বাধাগুলো যদি থাকে, ওর রয়েছে, তাহলে কি হচ্ছে? ও সঠিকভাবে করে উঠতে পারবে না যতক্ষণ না এই বাধার প্রতিকার ওর মধ্যে পূর্ণ মাত্রায় থাকবে। বুঝতে পেরেছো? এই যে বাধার সৃষ্টিকারী গ্রহ বা গ্রহের দশা, এইটা থেকেই বেরিয়ে আসার জন্য বারবার আমাদের এই কথা হয় যে কি ধরনের ক্রিয়ার মধ্যে দিয়ে, বিভিন্ন ধরনের ক্রিয়ার কথা মহারাজ বহুবার বলেছেন, ডামরির ক্রিয়ার কথা বলেছেন, চৌসার ক্রিয়ার কথা বলেছেন। নানা ধরনের ক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে তবে তার উত্থান ঘটে, সেই ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং মহারাজ আরেকটি ক্রিয়ার কথা বলেন, বৈভবকরণ ক্রিয়ার কথাও বলেন। এটার সঙ্গে বলবো যে এই যে পৈশাচিক ক্রিয়া, এই যে ডামরি ক্রিয়া, বেতালাহার, শমশান আহার, পিশাচ আহার, এই যে পঞ্চ পিশাচ আহার যেটা হয়েছে, তার মধ্যেই একটা অধ্যায় তোমাদের সামনে আমি তুলে ধরেছিলাম। আমি শেষের দিকে আবার এটাকে তুলে ধরার চেষ্টা অবশ্যই করব যে কিভাবে পৈশাচিক ক্রিয়ার প্রয়োগ করা হয়। অনেকের মনে ভয় থাকতে পারে যে অশোক মহারাজ ব্ল্যাক ম্যাজিক, তার উপর প্রয়োগ এমনি দেখে ভয় লাগে। অনেকে বলেছেন এবং আমি দেখেছিও যে অনেকে আমাকে ভয় পান। এইভাবে কেন পান আমি জানি না। আমি যখন চেম্বারে ঢুকেছি, প্রচুর মানুষ এরকম ভয়ে অজ্ঞান হয়ে গেছে, ভয়ে জ্বর চলে এসছে। ভয় পাওয়ার কিছু নেই। আমিও তোমাদের মতন সাধারণ মানুষ এবং ক্রিয়া জানি। আমি ক্রিয়া শিখেছি, আমি ক্রিয়ার প্রয়োগ জানি, যেগুলো তুলে ধরছি তোমাদের সামনে, যাতে তোমাদের এই ভয়গুলো কেটে যায় এবং একটা ধারণা হয় যে পিশাচ ক্রিয়া অর্থাৎ পৈশাচিক ক্রিয়া কিভাবে প্রয়োগ করা হয়। এবং সেখানে কোনো ভয়ের যে ব্যাপার নেই, তোমাদের ক্ষতি হওয়ার ব্যাপার নেই, উল্টো তোমাদের মঙ্গল হওয়ার ব্যাপার আছে, তোমাদের মনের ইচ্ছে পূর্ণ হওয়ার ব্যাপার আছে। সেটাকে আবার তুলে ধরবো, আমি বেশ কিছু এপিসোডের মধ্যেও তুলে ধরবো এবং আজকের ওই অনুষ্ঠানের শেষের দিকে অবশ্যই সেটাকে তুলে ধরার চেষ্টা করব যে কিভাবে তন্ত্র ক্রিয়ায় ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ হয় তার একটা ঝলক। কে আছেন সঙ্গে? জয়মা রক্ষিণী। জয়মা রক্ষিণী, মহারাজকে আমার মহাদেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। মহাদেব আশীর্বাদ করবেন আমাদের। মা রক্ষিণী মঙ্গল করুক তোমার। মা রক্ষিণী তোমার অবশ্যই সহায় থাকবেন। মহাকাল তোমার সর্বদা যেন রক্ষা করে। বলুন। বাঁকুড়া থেকে বলছি, রামকৃষ্ণ চ্যাটার্জি। হ্যাঁ বলুন। বলুন, কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কে বলুন বলুন। জন্ম তারিখ, সময়? 25/11/1992। 25/11/92। সময়? বিকেল 5:55। এবং বাঁকুড়াতেই জন্ম? জন্ম বাঁকুড়া। তোমার জন্মবার হচ্ছে বুধবার, তাই তো? হ্যাঁ, বুধবার। বৃশ্চিক রাশি, বৃষ লগ্নের, জ্যেষ্ঠা নক্ষত্রে দ্বিতীয়ার শুক্লপক্ষ তিথিতে তোমার জন্ম হয়েছে। তোমার গণ হচ্ছে দেবারি গণ অর্থাৎ রাক্ষসগণ। দিন হিসেবে শুক্রবার এবং মাস হিসেবে আশ্বিন মাস তোমার জন্য কিন্তু শুভ নয়। চেষ্টা করবে যতটা পারা যায় এই সময় পুজো পাঠ, আধ্যাত্মিক জগতের সঙ্গে নিজের যুক্ত হয়ে থাকা, ধ্যান, এগুলো যেন করা যায়, তাতে কিছুটা অশুভত্ব কাটতে থাকে। প্রথমেই আমার যা চোখে পড়লো সেটা হচ্ছে যে কোনো ডিসিশন তো ধরে রাখতে পারো না। একটা ডিসিশন নাও, তার কিছুক্ষণ বাদেই আবার আরেকটা ডিসিশন ঘুরতে থাকে, তাই হয় কি? হ্যাঁ স্যার, তাই হয়।
মন প্রচন্ড ভাবে চঞ্চল, কোন জায়গায় কেন্দ্রীভূত করতে গিয়ে সমস্যা। প্রথম অবস্থাতেই জীবন দশায় ক্যারিয়ার ডেভেলপের ক্ষেত্রে, অর্থাৎ প্রথম স্তর আর্থিক জায়গার বিষয় যদি আমরা যাই বা ক্যারিয়ার ডেভেলপের ক্ষেত্র যাই, তাহলে দুটো জায়গাতেই কিছু না কিছু ভাবে মানসিক চঞ্চলতা বৃদ্ধির দরুন এবং কর্মের মধ্যে বাধা প্রাপ্তির দরুন কোনো কাজই ঠিক মতন করে উঠতে পারছো না। মনে হচ্ছে কাজটা হয়ে যাবে, মনে হয় সবসময় যে কাজ এই তো প্ল্যানিং এ কমপ্লিট, কিন্তু কাজ করার সময় গিয়ে দেখেও যে সেটা আর কমপ্লিট হলো না, কোথায় না কোথায় যেন ডিলে হচ্ছে, শুধু ঘুর ঘুর ভাবে ঘুরে যাচ্ছে। তাই হচ্ছে কি? হ্যাঁ মহারাজ, তাই হচ্ছে মহারাজ। যত রকম ভাবে বুদ্ধির প্রয়োগ করার চেষ্টা করো। হ্যাঁ হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল মহারাজ। হ্যাঁ বলো। হ্যাঁ, আমার বয়স সাথে পুরো ডিভোর্সটা হবে মহারাজ? ডিভোর্স হবে কিনা, হ্যাঁ ডিভোর্সটার আগে সমস্যাটা কি গত 2-4 বছর আগে? হ্যাঁ, গত 2-4 বছর আগে। ডিভোর্সের সময়টা যদি আমরা এভাবে বিচার করি, তাহলে দেখতে পাচ্ছি যে বহিরাগত মানুষের দ্বারা সেপারেশন রয়েছে। প্রথমেই আমি তোমাকে বলেছিলাম যে দেখো, কোনো কাজ করার ক্ষেত্রে প্ল্যানিং কমপ্লিট, মনে হচ্ছে যেন হয়ে যাবে, কিন্তু সেটা শুধু ঘুর ঘুর পথ ঘুরছে, কাজের কাজ হচ্ছে না। এই ক্ষেত্রে গিয়েও কিন্তু সেই সমস্যাটা তৈরি হবে, শুধু ঘুর পথে ঘুরতেই থাকবে, শুধু দেখবে ডিলে হচ্ছে, কাজটা কিন্তু রেজাল্ট হাতের নাগালে আসছে না, কিন্তু সামনে মনে হচ্ছে যেন রেজাল্ট বেরিয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু হচ্ছে না, কিন্তু- একদম মুখোমুখি হয়ে গেছিল কার্তিক মাসে, হ্যাঁ। হতো না। না, কারণ এখানে এমন একটি গ্রহ সেই জায়গায় বসে আছে যার কাজই হচ্ছে যে কোনো কাজকে নষ্ট করে দেওয়া। হ্যাঁ, তার কাজ হচ্ছে যে কতদিনের মধ্যে হবে? কত দিনের মধ্যে, হ্যাঁ, দাঁড়াও দেখছি। বর্তমান অবস্থায় 18 পার করে ফেলেছো গো, সেই সময় তো এখন তো হচ্ছে শনির সময়, 21-23 শুক্র শনি, দেখে নিচ্ছি এখনই। শুক্র 23, শনি, শনি নবম, আর 5 বছরের মধ্যে তোমার কমপ্লিট হয়ে যাবে, কেস কমপ্লিট। কত? উইদিন 5 ইয়ার্স এর মধ্যে তোমার ডিভোর্স কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, আর আমার কি প্লট দিয়ে আছে? সেকেন্ড ম্যারেজের কোনো ইন্ডিকেট পাচ্ছেন মহারাজ আপনি? অষ্টম আছে, তুমি আগে একটা জিনিস চিন্তা করে নাও, হ্যাঁ, এরকম কি দুর্দশা ব্যাপারটা কি দ্বিতীয় বিবাহ করে থাকতে চাইছো কি থাকতে চাইছো না? মানে প্রথম বিবাহের যে দুর্দশা তোমার জীবনে ঘটেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই দুর্দশা কি দ্বিতীয় বিবাহের জীবনেও ঘটবে, ঘটাতে চাইছো? না না, ঘটাতে চাইছি না। তাহলে দ্বিতীয় বিবাহ অবশ্যই যোগাযোগ তৈরি হবে দ্বিতীয় বিবাহের, হ্যাঁ কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দ্বিতীয় বিবাহ হওয়ার অনেক অনেক আগে অবশ্যই পূর্ণ মাত্রায় গ্রহদোষ প্রতিকার করিয়ে নেবে, কারণ তোমার শ্রীঘর বাস আছে। শ্রীঘর বাস মানে জেল, আইনি ঝুটঝামেলা এগুলো আছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই সেই জায়গায় যদি আবার না যেতে চাও, তাহলে কি করতে হবে? আগে প্রতিকার করে তারপর বিয়ের রাস্তায় যাবে, তবে গিয়ে হবে, আদারওয়াইজ হবে না। মানে বিয়ে হবে কিন্তু টিকবে না, ও, ঠিক আছে? ভালো থাকবেন। আরো বিশদ জানার জন্য 9831734253 এবং 9903444493 দুটি নাম্বার যাচ্ছে, খেয়াল করুন স্ক্রল বারে। মহারাজকে আপনারা পাচ্ছেন দমদমে এয়ারপোর্ট 2.5 নম্বর গেট, পুলিন পল্লী, যেখানে মা রক্ষিণী আসীন আছেন। এবং আপনি তো বললেন বাঁকুড়ার বন্ধু যে আপনি মহারাজের অনুষ্ঠান দেখেন, তাহলে বুঝতেই পাচ্ছেন তার এই শক্তির যে আনয়ন সেটা কোথা থেকে আসে, তার এই গ্যারিসন, তার এই সম্পদ কোথায় রক্ষিত আছে, গচ্ছিত আছে, সেইখানে যদি আসতে চান সরাসরি এসে যোগাযোগ করুন এবং ফোন করুন, অ্যাপয়েন্টমেন্ট নিন, চলে আসুন। সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা তিথি আগামী 2রা জানুয়ারি 2022। সুতরাং সেই সময়ে যারা গ্রহদোষ খণ্ডন করাতে চাইছেন, মহারাজ মনে করাচ্ছেন যে সেই দিন থেকে শুরু হয়ে আগামী 14-15 দিন পরবর্তী পূর্ণিমা তিথির আগে পর্যন্ত কিন্তু এই ক্রিয়া চলতে থাকে। সেই জন্যই যারা যোগাযোগ করবেন সরাসরি আসতে পারেন। সময় অত্যন্ত অল্প, মহারাজ নিজে মনে করিয়েছেন যে এই পৈশাচিক ক্রিয়াটা কি, হ্যাঁ, প্রয়োগ, সেটা তোমাদের বা তার উত্থান কিভাবে হয় সেইটা আপনাদের আরেকবার দেখিয়ে এই অনুষ্ঠানের শেষে যাব। জয় মা রক্ষিণী, ভালো থাকবেন। জয় মা, জয় মা, জয় মা।